আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা ৮। লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। তৌসির কেরামত আলীর বুকে কোপ মারতেই কোচের আগায় চলে যায় একটা কাক। আসলে এটা কেরামত আলী ছিল না, এটা ছিল একটা খবিশ জিন। এই জিনের বসবাস এই বিলে, কারণ এই বিলটা বড্ড দোষী। এই জিনগুলো মানুষের রূপ নিয়ে মজা করে, কোনো কোনো সময় আবার মেরেও ফেলে। তৌসির কেরামত আলীকে চুপচাপ দেখে বুঝে গিয়েছিল এটা জিন, সাথে পানির কলকলে শব্দ ও কানে বেশি এসেছিল। তাই সাথে সাথে জিনটার উপর হামলা করে উপরে পাঠিয়ে দেয়। কেরামত আলী পানিতে পড়ে আছে খানিকটা পিছনে। তৌসির কাকটাকে কচির আগায় নিয়ে গিয়ে ওকে এক হাতে টেনে তুলতে তুলতে অন্য হাতের কচির আগায় সেটে থাকা মরা কাকের দিকে তাকিয়ে কটাক্ষ করে বলল, এই দেখ, মাগির পোলা জিন আমাদের কাছে রেহাই পেইল না। কেরামত আলী পানি থেকে উঠতে উঠতে বলে, খবসে বাচ্চা যাওয়া ধরছিল ভাই, আমি তো কই এই শেষ জীবন। তৌসির কাকটাকে পানিতে ফেলতে দিয়ে বলে, আমাদের মারায় ধান্দা করতে গিয়ে নিজেই দলে দরবারে গেলগা। এই বলে সামনে এগোতে থাকি। এই জিন মারা এগুলো প্রথম নয়। তৌসিরদের জীবনে আরও অনেক সময় এমন ঘটনা ঘটেছে বিধায় তৌসিরের ভয় নেই এসবে। অন্তত ওরা দুজন এটাকে স্বাভাবিকভাবেই নেয়। মাছ যখন ধরতে এসেছে মাছ ধরেই যাবে। কেরামত আলী নিজের ভেজা লুঙ্গি কোমরে গুজতে গুজতে বলে, ভাইজান আর ধরবেন নাকি আইজে চলে যাইবেন? না না, দূর চলে যাবো কেন, জিনের সবুটাও আমি ভয় লাগি না। আইসা চলেন। বুঝলি কেরামত, মাছের যে দাম বাজারে একটা মাছ এখন মাইরে খাইতে পারলে 300-400 টাকা বাইসে যাইব। কেরামত আলী ধমকায়। এদের এত টাকার কুড়ি থাকার পরেও এত কিপটামি করে। কেরামত আলী হালকা হেসে বলল, হ ভাই, হক কথা। কথা বলতে বলতে হাঁটু পানি অবধি ওরা নেমে এলো। আরেকটুখানি সামনে এগোতে পানিটা নড়ে চড়ে উঠল একটা বড় গজার দেখে। তৌসির ওর দেখা পেতে সাথে সাথে কোচ দিয়ে কূপ মেরে সেটিকে কোচের মাথায় নিয়ে নেয়। মাছের পেট ফুঁড়ো হয়ে পিঠ দিয়ে বের হয়ে যায় কোচের লোহাগুলো। তৌসির কোচটা খাড়া করে পানি থেকে উঠতে উঠতে বলে, চল আজ তোর ভাবিরে দিয়ে এইটা রান্দামু। কিরামত এটা শুনে মুখ বাঁকিয়ে বলে, রান্না করবো ভাবিছেন এত রাইতে? তৌসির পাড়ে উঠতে উঠতে বলে, রানবো রানবো, আমি জামাই ওর, ও সব করবো আমার কথায়, কইলেই হইল। এদিকে নাজার তাহাজ্জুদের নামাজ পড়ে দাঁড়িয়েছে। ঘুম থেকে উঠে নিজের চুল বাঁধা দেখে নিরুদারু হয়ে অবাক হয়েছিল সে, কারণ ওর সম্পূর্ণ মনে আছে যে ও চুল খোলা রেখে ঘুমিয়েছিল। এর মধ্যে তৌসিরও ঘরে নেই। অনেক ভেবে ভেবে ও অজু করে নিয়ে নামাজে দাঁড়িয়েছে, কারণ সময় পার হয়ে যাচ্ছিল তাহাজ্জুদের। ওর বিড়ালগুলো ঘুমিয়ে আছে এখনও। নাজার আর ওদের তোলেনি আজকে। 8 রাকাত পড়ে মোনাজাত শেষ করে বসে পড়ে দুধ পড়ছিল, তখন তৌসির ঘরে আসে। এসে দেখে নাজার নামাজে বাড়িতে নীরবে বসে আছে। নাজারকে নামাজে পড়তে দেখে মনে মনে বলে উঠল, আমার মতো এমন পাপীর কপালে এমন নেককার রানী কেমনে জুটল। এসব আজে বাজে চিন্তা মনে নিয়ে কিছু সময় চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর নাজারকে ডাক দিয়ে বলে ওঠে, নাজার শুনছো? তৌসিরের ডাক শুনে নাজার পিছনে ফিরে তাকায় না, চুপচাপ নামাজের পাটিতে দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে, না শুনছি না, আমি কালা। তৌসির ওর কথায় বুক ছেড়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে সামনে এগোতে এগোতে বলে, এই এক মুখ মাইয়ার শাওয়ার। এই বলে নাজারের পাশে এসে দাঁড়ায়। 2 হাতে কোমরে রেখে একটু তেরা হয়ে দাঁড়িয়ে বলে, রান্নাঘরে যাও, ওখানে বড় মাছ ধরে আনছি, ওইটা বানাও, কাম করো গিয়া। নাজার তৌসিরের আদেশ শুনে কিন্তু তাও তৌসিরের দিকে তাকায় না, চুপচাপ পাটির দিকে তাকিয়ে উত্তর দেয়, আমি এসব কাজকর্ম করতে পারি না। তৌসির নাজারের উত্তরে প্রতিবারের মতো বিরক্ত হয়ে যায়। বিরক্ত গলায় বলল, কাম কাজ যখন পারিস না তাহলে হাঙ্গা বলি কেন, বাপের ঘরে লাউ কত বিষ হয়ে থাকতি। নাজার তৌসিরের কথা মাথা নিচু করে রয় কিছু সময়, তারপর কিছু একটা ফোন দিয়ে এটে তৌসিরের দিকে নরম চোখে মুখ করে তাকায়। নাজারের কাছে সবুজ চোখের এই নিরীহ হরণীর মতো চাহনি তৌসিরের মনের মাঝে গলে পড়তে শুরু করে। ইস, কতই না সুন্দর এই চাহনি, কি নরম, কতটা আবেশীয়। এই চোখে জুড়ে যতটা তৌসিরের কাছে তৌসিরকে আচ্ছা মতো ধ্বংস করে দেওয়ার জন্য এইটাই যথেষ্ট। তৌসিরের ভেতরখানা ধরফর করতে থাকে এই চাহনি দেখে। তৌসির ঠোঁটে হাত দিয়ে কিছু একটা ভাবতে ভাবতে মুগ্ধ চোখে নাজারের দিকে তাকিয়ে থাকে কিছু সময়। তখন নাজার নরম গলায় বলে ওঠে, এইভাবে বলছেন কেন, আপনি করে নিন না, আমি তো পারি না। নাজারের এই নরম গলার কথা তৌসিরের চোখ উল্টে যায়। ও চোখ বড় করে বিস্ময়ের নজরে নাজারের দিকে তাকায়। তার তাকাবে না কেন? এত সুন্দর কথা, নাজারের মুখ থেকে এমন সুন্দর কথা, আর আকাশে চাঁদের হাত পাওয়ার মতো সমান ব্যাপার তৌসিরের কাছে। তৌসির নাজারের দিকে একটু ঝুঁকে নাজারের থুতনিতে আলতো করে নিজের হাত রেখে বাচ্চাদের মতো মুখ করে আলতো সুরে বলে, আমার নাটক করে লাভ নাই, আমি এমন কথায় গলবো না গো বউ, কাম তো তোমার করাই লাগবো।
নাজা তৌসিরের কথায় রাগে ফেটে পড়ে। তৌসিরের হাতে নিজের থেকে ঝাড়ি মেরে সরিয়ে দিয়ে উঠতে উঠতে বলে, রাত দুপুরে নাটক করতে হয়। এ বলে রুম থেকে নাজার হিজাবটা খুলে পাটিতে রেখে বিছানায় ওড়নাটা নিয়ে গায়ে জড়িয়ে নেয়। ওড়না গায়ে জড়িয়ে নিয়ে তৌসিরের দিকে তাকিয়ে রুক্ষ গলায় বলে, চলুন আমার সাথে, আমার একা ভয় করে। তৌসির ওর কথা মতো সোজা হয়ে দাঁড়িয়ে ঠিকঠাক মতো বলে ওঠে, ও আল্লাহ, তুমি ভয়ও পাও? নাজা তৌসির কথায় ওর দিকে শুধু কঠোর চোখে তাকায়, কিন্তু কিছু বলে না, চুপচাপ রুম থেকে বের হয়ে যায়। তৌসির ওর পিছন পিছন যায়। কি আর করার, বউটা ওর বাচ্চা টাইপের, ভয়ডর পেতেই পারে। বউকে সেফ রাখার প্রয়োজন। এত সুন্দর বউ পেয়ে তাকে হাতছাড়া করা যাবে না। এত সুন্দর বউ পেয়েছে, কপাল কম ভালো নাকি? নাজার রান্নাঘরে এসে দেখে ফ্লোরে একটা বলের ভিতরে মাছ রাখা। নাজার বড় একটা বটি নিয়ে বসে পড়ে মাছটা কাটতে। এসবেও পারে ভালোই, বড় পরিবারে জন্ম হয়েছে বলে এসব টুকটাক কাজ নাজার পারে। তৌসির একটা চেয়ার টেনে ওর পাশেই বসে। নাজার একটা চামচ নিয়ে মাছের আঁশ ছাড়াতে থাকে। মাছের আঁশ ছাড়াতে ছাড়াতে একটা সময় একটা মাছের আঁশ উড়ে এসে নাজারের নাকে লেগে যায়। এটা দেখে তৌসিরের খারাপ লাগে একটু, তাই ভালোবাসা দেখাতে হাত বাড়িয়ে নাজারের নাক থেকে আঁশটা তুলে নেয়। তৌসির একটু কেয়ারিং হওয়ার চেষ্টা করেছিল আর কি, কিন্তু ওর বউয়ের তো এসব আহাজারি হজম হয় না। নাজারের চোখে বুঝে জোরে জোরে শ্বাস নেয়, তারপর রুক্ষ গলায় বলে, হাত কেটে যাক আমার, তাহলে আপনি শান্ত হবেন। তৌসির নাজারের রুক্ষ গলায় এই রাগী চাহনি দেখে দীর্ঘশ্বাস ছেড়ে চেলে হেলান দিতে দিতে বলে, মানুষের বালা করতে নাই এই জগতে, তুমি করবা বালা, কিন্তু তোমার পাশে লাগিয়ে যাবে মন্দের আটা। তৌসির কথা শুনে নাজারি কিরমির করে বলে, আমার ভালো করা লাগবে না আপনার। তৌসির নাজারের কথায় নাক মুখে চিটকে বলে, না না ম্যাডাম, আপনার ভালো আমার মতো খারাপ কেমনে করবে কন তো, এইটাও কি সম্ভব? নাজার মাছটা কাটতে কাটতে তৌসির দিকে চেয়ে বলে, না সম্ভব না, শয়তান মানুষের ভালো কখনোই করতে পারেন না। আর আপনি খারাপ না, আপনি একটা নিকৃষ্ট, বুঝলেন? তৌসির খানিকটা তাচ্ছিল্য হাসি এসে বলে, হা হা, দুনিয়ার যত খারাপ আর নিকৃষ্ট সবই তো আমি, তুমি আর তোমার বাপসা তো দুধ দেওয়া তুলসী পাতা। নাজার মাছের পেট কাটতে কাটতে তৌসিরের কথা প্রত্যুত্তর করে শোধায়, হ্যাঁ হ্যাঁ, আমার বাপচাটা ধোয়া তুলসী পাতা তা আমি জানি, আপনার মনে করিয়ে দিতে হবে না। কথায় কথায় আমার বাপচাচার ঠ্যাং না টানলে চলে না। তোমার বাপচাচার ঠ্যাং বেশি লম্বা, এর লগে টানি। নাজার এবার বড্ড বিরক্ত হয় তৌসিরের কথায়, তাই এবার ধমক দিয়ে বলে, চুপ করুন তো, বড্ড বেশি কথা বলছেন আপনি। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোমার লাগে একটু কথা কইতেও পারি না, না পারি কইতে মিঠা কথা, আরে না পারি কইতে তিতা কথা। নাজার এবার তৌসিরের কথা কোনো উত্তর না করে নিচের দিকে চুপচাপ তাকিয়ে উঠে যায়। তারপর মাছের আঁশ যে বলে ছিঁড়ে রেখেছিল তা বেসিনে নিয়ে রেখে বাটিটা ধুয়ে নেয়। তারপর কেটে রাখা মাছে বেসিনের ট্যাপা ছেড়ে ধুতে ধুতে ঘাড় ফিরিয়ে তৌসিকের দিকে তাকায়। তৌসির সেই ছেঁড়া পাঞ্জাবিটা পরে আছে, এটা দেখে নাজার নাক মুখ কুচকে বলে ওঠে, কী করবেন এই মাছ, ফ্রিজে রেখে দেই? তৌসির চেয়ার থেকে উঠতে উঠতে বলে, হ্যাঁ রাখো, দুইটা এখন ভাজা কইরা দাও, আমি এই কেরামত খামু। নাজার রান্নার কথা শুনে ছ্যাদ করে উঠে বলে, আমি রান্না করতে পারি না। তৌসির নাজারের কথা শুনে মেকি হেসে ওর দিকে পা ফেলতে ফেলতে এগিয়ে এসে বলে, চেষ্টা করো। তৌসির এত সুন্দর বাণী প্রত্যুত্তরে নাজার তেড়ামি করে বলে, আমি রান্না করতে পারবো না, বলেছি তো পারবো না, আপনি পারলে করুন। তৌসিরের মেজাজটা এবার বিগড়ে যায়, তাই টাস করে বলে ওঠে, সাউর কথা কইস না, চুপচাপ রান, আমার লগে হাঙ্গা যখন তোর হইছে রান্নাও তৈরি করা লাগবে। নাজার ধমক খেয়ে কেঁপে ওঠে। হঠাৎ এমন ধমক দিবে আশা করেনি, তাই এমন কেঁপে উঠল, নয়তো তৌসিরের ধমকে ওর মেজাজ আরও বিগড়ে যেত। নাজার ধমক শুনে আর কিছু বলে না, 3 পিস মাছ রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দেয় একটা বাটিতে। 3 পিস মাছ দেখে তৌসির নাজারকে জিজ্ঞেস করে, তুমিও খাইবা নাকি? নাজার মশলা নিতে নিতে তিতা সুরে বলে, হ্যাঁ খাবো, আমার তো আপনার মতো রাত বিরাইতে খিদে লাগে। তৌসির নাজারের কথা বুঝে যায় ও খাবে না, তাই তাড়াতাড়ি হাত বাড়িয়ে 1 পিস মাছ প্লেট থেকে নিয়ে নেয়। এটা দেখে নাজার হতবাক হয়ে ওর দিকে কটমট করে তাকায়। তৌসির নাজারের চাওয়া দেখে বলে ওঠে, আমরা দুইজন 2 পিস খামো, এই 1 পিস এক্সট্রা লাগবে না, মাছের বহু দাম বাজারে, এই পিস বাঁচাইলে আরও একজনের হইয়ে যাইব। এই বলে ফ্রিজে মাছ পিসটা রেখে দেয়। নাজার দাঁতে দাঁত পিষে সহ্য করে নেয়, মনে মনে ভাবে, ছি কতটা ছোট লোক, ছি ছি ছি। নাজার দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপা 2 পিস মাছ পরিমাণ মতো মশলা নেয়। তৌসির মাছের পিসে রেখে এসে ওর পিছনে দাঁড়ায়। নাজার বিরক্ত আর শেষ নেই। 4 রাকাতে নামাজ পড়ে ঠিকঠাকভাবে উঠতে পারিনি, রান্না করতে এসেছে, কিন্তু এখানে তৌসির হারকিপটামি করছে। এই যে কথায় আছে না, সময় দেখলে ব্যাঙও ঠ্যাং মেলে, তো নাজারও হালও এমন হয়েছে। খুলে যায় ওর চুলের খোপা খোপা, ধীরে ধীরে খোলা এলোমেলো হয়ে যায়, ছড়িয়ে ছিটিয়ে যায় নাজারের পিঠে চুলগুলো। নাজার এখন কী করবে বুঝতে পারে না। মশলার মাঝখানে
হাতটা ডোবানো ওর কিছুটা দিশেহারা বোধ করছে, তাই কোনো কিছু না ভেবে পেছনে ঘুরে তৌসুরের পাঞ্জাবির বুকের অংশে নিজের মশলাযুক্ত হাতটা মুছে নেয়। সাথে সাথে ওর হাতে লেগে থাকা সব মশলা তৌসুরের পাঞ্জাবিতে লেগে যায়। হাত মুছে নিয়ে তাড়াতাড়ি করে অবাধ্য কেচগুলো আটকায় নাঝার। তৌসিরে জানতো বের হয়ে যাওয়ার উপক্রম। কি করলো এটা নাঝার? পাঞ্জাবি ছিঁড়েছে ভেবেছিল নাঝারকে দিয়ে সেলাই করিয়ে পরবে, কিন্তু এখন তো নাঝার পাঞ্জাবিতে দাগ লাগিয়ে দিল। এখন কি হবে? 1200 টাকার দিয়ে ঈদের গত সময় কিনেছিল, 3 মাসও হয়নি, নষ্ট হয়ে গেল, লস হয়ে গেল, এবার বড্ড লস। না, লস হওয়া যেতে দেওয়া যাবে না, এমনিতেই জীবন মানেই লস আর লস, তাই লস হতে দেওয়া যাবে না মোটেও। তো সে নাঝারের পাশে এসে দাঁড়িয়ে মাথা হালকা কাত করে ওর দিকে কঠোর চোখে তাকিয়ে বলে, কি করলা এডি? নাঝার তৌসিরের কথা তোয়াক্কা না করে বলে, কি করলাম আবার করে দেখাই? তো সে দাঁতে দাঁত চেপে বলে, সাউয়া সাউয়াগিরি একারে সারাই দেবো, সুপসাপ ধুইয়ে দিও। আমি তো ধুয়ে দিই, আপনি ধুয়েছেন বিয়ের পর থেকে আপনার কাপড়? এ বলে নাঝার গ্যাসে তাওয়া বসায়। হাড়কিপটা তৌসিরের কলিজাটা ধরে যায় এটা দেখে। তৌসি তাড়াহুড়ো করে বলে ওঠে, গ্যাসের চুলায় কেন, লাড়কির চুলায় বসাও। গ্যাস সিলিন্ডারের দাম 1400 টাকা উঠে গেছে। নাঝার এটা শুনে ফুস করে শ্বাস ছেড়ে তৌসিরের দিকে দত্ন চোখে তাকিয়ে বলে, এমন কেন করছেন? এই রাত্রিবেলায় আমি কিভাবে আগুন ধরবো? খুব কষ্ট হবে, করে নেই না আজ গ্যাসে। তৌসির মন নাঝারের এই আদুরের কথা শুনে একটু হলেও গলে, কিন্তু তারপরেও এদিক ওদিকে এক পলক তাকিয়ে বলে, আমাদের বাড়িতে গ্যাসের চা ছাড়া অন্য কিছু করা হয় না, তাই লাকড়ির চুলায় আগুন ধরাও। এটা বলার কারণ আজকের অভ্যাস আগামীকালেরও অভ্যাস। আজ যদি ও রান্না করতে দেয় তাহলে আগামীকালও রান্না করতে চাইবে। আর বউকে বেশি লাই দেওয়ার মতো মানুষ তৌসির নয়, তাই কষ্ট হলেও নাজারকে লাকড়ির চুলায় রান্না করতে হবে। তৌসিরের কথা শুনে নাজার কঠোর চোখে এক নজর তৌসিরের দিকে তাকিয়ে তারপর চোখে ফিরে লাকড়ির চুলায় আগুন ধরানোর জন্য লাকড়ি দিতে দিতে মনে মনে বলে, এক খবিশ কিপটার সাথে সংসার করতে হবে। ছি ছি ছি, এত ছোট লোক কারবার মানুষ কিভাবে করে? এত ছোট লোক মানুষ কিভাবে হতে পারে? ওয়াক থু, সামান্য গ্যাসের জন্য এত কথা, না জানি কত কি দেখতে হবে আর শুনতে হবে। তৌসির নাঝারকে নিয়ে কাজে করতে থাকে টুকটাক। নাঝারকে নিজের কাজে করতে দেখে এবার নিজে দুটো প্লেটে ধুয়ে পরিমাণ মতো ভাত নেয়, সাথে ফ্রিজ থেকে 2 টুকরা লেবু আর কাঁচামরিচও নেয়। এগুলো মরে গেলেও তৌসির করতো না, রান্নাঘরে তো আসেই না, কিন্তু কি করবে এখন, বউ তো, বউকে বেশি কষ্ট দিলে আবার কলিজায় খুঁতখুত করে, তাই নিজে করে নিচ্ছে যতটুকু পারছে। নাঝার মাঝে ভাজতে দিয়ে একটা পেঁয়াজে যা যা লাগে কেটে নেয়, তারপর মাছ দুটো পেঁচে ভেজে নিয়ে রাখে দুটো প্লেটে। ঘেমে একাকার অবস্থা খারাপ, এটা মোটেও তার সহ্য হচ্ছে না। একটা এসি ফ্যান কিছুই নেই। নাঝার নিজের ওড়না দিয়ে কপালে ঘাম মুছতে মুছতে তৌসিরের দিকে তাকিয়ে বলে, নিন, নিয়ে যান। তৌসির এক নজর ঘেমে লাল হয়ে যাওয়া নাঝারের দিকে তাকায়। ভেবেছিল একবার তাকাবে তারপর চোখ ফিরিয়ে নেবে, কিন্তু তা আর হলো না। চোখ সেই ঠেকেই গেল নাঝারের মুখ পানে, আর ঠেকবেই না কেন? এত সুন্দর যে একটা মেয়ে, গরমে ঘেমে তার অবস্থা মুখোমুখি রক্তিম ভাবা হয়েছে, সূর্যের আকাশে জ্বলে ওঠে আগুন ভাবার মতো। গাল দুটো লাল হয়ে উঠেছে, পূর্ব পলাশ ফুলের ন্যায় তপ্ত কিন্তু মোহনীয়। ঘামে ভেজা রক্তিম ঠোঁটে জোড়া শিশিরিক্ত জবা ফুলের মতো ললিমা ভাবপূর্ণ হয়ে আছে। বড্ড কোমল ও আকর্ষণীয় লাগছে এই অধরজোড়া। হেমন্তর ঘন পান্না খচিত রত্নটিও ওর নয়ন দুটো। নাঝার এই পান্না নয়নে ক্লান্ত থাকলেও ঝরে পড়েছে অসীম মায়া। ওর শোভার নাসিকার ঘামে ভেজা একদম বেহাল ও রসারন্ত দেখে মনে হচ্ছে শিশিরে ধোয়া পাহাড়চূড়ার এর উপর কালো কপালে উপড়ে পড়ছে ছোট ছোট চুল। তৌসির নাঝারের এই লাল চেহারা মুখ দেখে ফিসফিস করে বলে, কাম তো করে না একটুখানিও, আর দেখা মনে হইতেছে পুরো কাম করে দুনিয়া উল্টে ফেলাইছে। নাঝার গরমে তালে কিছু শুনলো না, চুপচাপ বেরিয়ে যায় রান্নাঘর থেকে। জান পালাও পালাও বলছে, শুধু জীবনটা তেজপাতা আর কিছু না, এত গরম এত গরম। তো সে নাজারে যেতে থেকে আর কিছু বলে না, প্লেটগুলো খাবারের রুমে নিয়ে যায়। ওখানে কেরামত আলী পাটি ছিটিয়ে বসে আছে। ওদের বাড়িতে ডাইনিং টেবিল এসব নেই, সবাই নিচে বসে খায়। পাটি বিছানো খাবার রুমে। তো সে প্লেটগুলো পাটিতে রেখে বলে, যা কেরামত, হাত ধুয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি আর গ্লাস লইয়া আয়। কেরামত আলী উঠতে উঠতে বলে, যাইতেছে ভাই, ভাবির রাতের খাওন বইলে কথা, আজ ইচ্ছা মতো খামো। তো সে মেখে এসে বলে, দেখি কোন সাউয়া রান্না করছে তোর সাউয়ার ভাবি। নাজার রুমে এসে ওয়াশরুমে যায়, ঘামে ভিজে গেছে একেবারে, তাই গোসল করে নেয়। গোসল করতে করতে ফজরের আজান পড়ে যায়, তাই অজু করে একেবারে বের হয়।
বের হয়ে কভার থেকে নিজের তেলের বোতল নেয়, হাতে পায়ে মাখবে বলে। রাজার এক্সট্রা কিছু মাখে না, রসুন আর অলিভ অয়েল তেল ছাড়া। তেল বের করতে দেখে তেলের বোতল শেষ হয়ে গেছে। তাড়াহুড়ায় বিধায় বিয়ের কিছুতেই কেনাকাটা হয়নি, যা ছিল তখন আপাতত তাই নিয়ে এসেছে। এক ফোঁটা তেল হাতে তালুতে নিয়ে মুখে মেখে নেয় হাত দিয়ে। তখন তৌসির ঢেকুর তুলতে তুলতে ঘরে ঢুকতে ঢুকতে বলে, রান্না তো ভালোই মজা হয়েছে, তালুকদার মাইয়া, পেট ভইরা খাইলাম ভাত। নাজহাত তৌসিরের কথা ওর দিকে তাকায়। ছেঁড়া মশলা দাগযুক্ত পাঞ্জাবি পরা সে, লুঙ্গি গোটা হাঁটুর উপর অবধি। এত অগোছালোর মধ্যে বেশ সুন্দর লাগছে ওকে, কিন্তু নাজার চোখে সুন্দর লাগছে না। নাজা চোখ ফিরিয়ে নিতে নিতে কভার থেকে তেলের বোতলটা রাখতে রাখতে বলে, এই যে শুনছেন? তৌসির ওর কথা উত্তর দেয়, জি শুনছি। নাজহার পিছনে ঘুরে ওর মুখের দিকে নিরস চোখে তাকিয়ে বলে, আমার ব্যবহার করা তেল শেষ হয়ে গেছে, এনে দিবেন? তৌসির বুড়ো কুচকে প্রশ্ন করে, কী তেল মাহো? আমি অলিভ অয়েল তেল মাখি, এনে দিবেন? তৌসির অলিভ অয়েলের কথা শুনে নাক মুখ ছিটকে বলল, নবাবের বেটি, বাজারে জিনিসপত্রের দাম যে, সর্ষে তেল গায়ে মেখা অভ্যাস করে লো, অলিভ অয়েল আর মাখন লাগবো না। তৌসির এই সীমাহীন কিপটেমি দেখে নাজার আর চুপ থাকতে পারল না। মন চায় উষ্টো মারতে ওকে, কিন্তু এই মনে চাও পূর্ণ হবে না। নিজেকে দমিয়ে রাখে নাজার দাঁতে দাঁত চেপে বলল, এত কিপটেমি করেন কেন আপনি? টাকা পয়সা কি করবেন? কবরে নিয়ে যাবেন? তৌসির ফাজলামি করে বলে উঠল, কবরের পাশে রাইখা দিমু। নাজার গা জ্বলে যায়, রাগে টাস করে বলে ওঠে, দেখেন আপনার এই কিপটামির কারণে আপনি মরবেন। ছি, কত ছোট লোক আপনি। তৌসির নিজে লুঙ্গি ভাঁজ করে কোমর থেকে ছুটাতে ছুটাতে দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার সাউর লাগে দেখতেছি, তোমার মুখও ফাড়তে হইব, নয়তো তোমার দমাইতে পারতাম না। নাজার গা ঘিন ঘিন করে ওঠে। আমার নিকৃষ্ট কথা শুনে নাজারের শরীর ঝাঁকি দিয়ে ওঠে। ছি, কত নোংরা কথা। ছি, আপনি এতটা নোংরা? হ্যাঁ, আমি নোংরা। আমি ড্রেনের পানিতে থাইকা নোংরা। তাতে তোর কি? এ বলতে বলতে নাজারের সামনে এসে দাঁড়ায়। তৌসির নিজের সামনে আসতে দেখে নাজার পিছনে ঘুরতে ঘুরতে বলে, আমারই তো সব, আপনার মতো নোংরার সাথে সংসার করতে হবে যে আমার। এই বলে নাজার সামনে দিকে এগোতে থাকে। তৌসির পেছন থেকে ওকে ঝাপটায় জড়িয়ে ধরে, নাজারের চুলগুলো খোলা দিয়ে নাজারের গলায় নাক ঘষিয়ে ধরে। নাজার স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়, গা ঘিন ঘিন করছে, অন্তর ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। তৌসির ওকে একটু ভালোভাবে জড়িয়ে যায় ওর সাথে। তৌসির ওকে এভাবে ছুঁচ্ছে, না জানি কত কিছু আবদার এঁটে বসে। এভাবে কেন আবদ্ধ করেছে তৌসির ওকে হঠাৎ? নাজার মনটা খুটখুট করছে। নাজার দুই হাত দিয়ে তৌসিরকে ঠেলে দিতে নেয়, কিন্তু তৌসির সরে না, উল্টো নাজারে দুই হাতটা শক্ত করে ওর উপর পেটের সাথে চেপে ধরে। নাজারে দম বের হয়ে আসতে নেয়। এতে নাজার শরীর ঝাঁকে দিয়ে কেঁপে ওঠে। তৌসির নাজার কাঁধে নিজের ঠোঁট ছুঁইতে ছুঁইতে নাজার গলার দিকে হাত বাড়ায়। নাজার এটা দেখে কিরমির করে চোখ বুজে নেয়। তৌসির নাজার গলায় নিজের ডান হাতের বৃদ্ধ আঙুল বুলাতে বুলাতে ফিসফিস করে বলে, গলায় বেশি ব্যথা পেয়েছিলে? এখনও রাগে ফুসছো মনে মনে? নাজার দাঁতে দাঁত চেপে তৌসিরের হাতে নিজের গলা থেকে সরিয়ে নেয়। না, রাগ করবো কেন? আপনার উপর রাগ করার মতো কোনো অধিকার আছে আমার? আপনি বিয়ে করেছেন, কিনে নিয়েছেন, এখন মারলেও ভালো কাটলেও ভালো। আমার রাগ আপনার উপর কি আদৌ খাটে? তো সে শান্ত নয়নে মেজাজটা খিটখিটে গরম হয়ে যায় নাজারের কথায়। নাজার আরো শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে। নাজারের ঘাড়ে থুতনি চেপে ধরে জোরে জোরে শ্বাস নিতে থাকে। তৌসির ক্লিন শেভ করা মুখে এত নতুন ছোট ছোট দাড়ি খুঁজে উঠেছে, এই দাড়িগুলো বেশ ধার বলতে গেলে। আর এগুলো এখন নাজারের ঘাড়ে কাঁধে ত্বকে বিচ্ছে, আর ঘাড় থেকে কাঁধের উপরে পড়ছে তৌসিরের উষ্ণ শ্বাস। নাজার খুব কষ্ট হচ্ছে, এই মুহূর্তে সব এলোমেলো হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এ বুঝি প্রাণ পাখিটা উড়াল দেবে নিজের গন্তব্যে। তৌসির কিরমির করে বলে ওঠে, একটু রোমান্টিক মোড়ে আইলাম, অমনি তোমার সাউয়াগিরির কথা শুরু হয়ে গেল, দুর্বল। নাজার এখন আর না দাঁড়ায়। তারপর একটু ছোটাছুটির চেষ্টা করলো, কিন্তু নড়তে পারছে না। তারপর চুপ করে গেল। চুপ করে দাঁড়িয়ে থেকে উত্তর দেয়, এখন এসবের সময় নেই, ফজরের নামাজ পড়তে হবে, ছাড়ুন। তৌসির ছাড়ে না। তৌসির ওকে এভাবেই জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে আর নরম সুরে বলে, তোমারে জড়াই ধরলে কেন জানি মনে হয় পৃথিবীর সব সুখ আমার হয়ে গেছে। তৌসিরের কথায় নাজার আলতো সুরে বলে, আর কত সময়, আজান হয়ে গেছে, নামাজ শেষ করে ধরবেন, এখন ছেড়ে দিন। তৌসির নাজারের গালে আবারও নিজের ঠোঁট ছোঁয়ায়। গৌরভাবে নাজার কেঁপে ওঠে। সাথে সাথে তৌসির ওকে বলে, না আর ধরবো না, আমার আবার সবসময় মুড আর প্রেম পায় না, প্রেম ভালোবাসা আবার মুড অনুযায়ী আসে। এই বলে নাজারকে ছেড়ে দেয়। ছাড়া পেতে নাজার ছিটকে দূরে সরে যায় তৌসির থেকে। জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে, রাক্ষসের মতো শরীর নিয়ে জড়াই ধরেন। এ বলে এক গ্লাস পানি হাতে নিয়ে বিছানায় বসে খেতে শুরু করে। এই ফাঁকে তৌসির নিজে পাঞ্জাবিটা খোলে নাজার দিকে ছুঁড়ে দিয়ে বলে,
এটা ভালো করে ধুইয়া সেলাই করে দিও। 1200 টাকা দিয়ে কিনছি, 12 মাসও পরতে পারি নাই। এই হুমকি ছেড়ে তৌসির কবর থেকে আরেকটা লুঙ্গি নিয়ে বাথরুমের দিকে চলে যায়। নাজার পানি খেয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। না জানি কি কি হয় আজ আর কাল। তৌসির নিশ্চয়ই নিজের অধিকার নিবে। তখন নাজারের কাছে নিজের বলতে কিছুই রইবে না। নাজার তো নিজের এই ইজ্জতটুকু বুঝ হবার পর থেকেই তালা ভাইয়ের ভেবে এসেছে, তবে আজ কেন এক নিষ্ঠুর সমাপ্তি হচ্ছে এই ভাবনার? কেন হচ্ছে এমন? তৌসির শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকে। তৌসিরের মন খারাপড়াচ্ছে। নিজেকে সামলাতে বড্ড কষ্ট হচ্ছে। কি করবে বুঝতে পারছে না। চারদিকে মরণ, যেদিকে যায় সেদিকেই যন্ত্রণা। আগামীকাল সমাবেশ তন্ময় চাচার। সকালে গিয়ে সব চেক করতে হবে নিচ থেকে, নয়তো বোমা টোমাও থেকে যেতে পারে। শত্রুদের তো আর অভাব নেই, যে যেমনি পারবে অমনি হামলা চালাবে। জানি আবার এমন জন্ম আমার কবু হবে না। গানটা বাজছে স্লো ব্রিডে স্পিকারে। নিজের বারান্দায় বসে আছে ইকরা। বসে বসে এই গান শুনছে। দেশে আসার পর থেকে ঘুরছে এদিক সেদিক। তার মন ভালো নেই। ঘুমের ইনজেকশন নিতে নিতে শরীরের অবস্থা ধ্বংসের কেল্লার মতো। ফজরের আজান হয়েছে একটু আগে। সূর্য উদয় হচ্ছে ধীরস্তে। ঘুম চোখে নেই। আজও ঘুমের ইনজেকশন দেয়নি ওকে ওর স্বাস্থ্যকর বাপ চাচা। তাই আজ একটুখানিও বিরহে পড়ছে। ইস, কি ভাগ্য ওর, কতটা নিষ্ঠুর ভাগ্য। নিজের প্রিয়তমাকে পেল না তো পেলই না, সাথে তার না পাওয়ার বিরহে একটুখানিও পড়তে পারছে না। সিগারেট চাঁচে চোখ মুখ লাল হয়ে আছে। নীল চোখ দুটো লাল বর্ণে ধারণ করেছে নিয়মিত নিষ্ঠুর ছাপ। আজ তলিয়ে গেছে ওর নিষ্পাপ চাউনিখানায়। ও পেল না আর ওর আপন প্রিয়তমাকে। বুকের ভেতর চিৎকার করতে করতে গলা অবধি এসে আটকে যায়। ইকরাপা লালচে চোখের বুক ভরে শ্বাস নেয়। হাতের ফোনে স্ক্রিনে একটা ফটো, যা নাজারে পান্না নয়নের। ইকরাবা নাজারে আঁকিযুগল জুম করতে করতে দেখতে থাকে অসহায় চোখে। এই নয়ন শুধু নয়ন নয়, তার এক অব্যক্ত প্রেম, ইকরাব না পাওয়ার আকাঙ্ক্ষা। এক সময় একটা গানের লাইন ভেসে আসে তার কানে। জানি আবার একটা জন্ম আবার কবু হবে না। এই লাইনটা শুনে নাজার মায়াবী চোখখানা ইকরাবের চোখের সামনে ভেসে ওঠে। সাথে সাথে ইকরাবের আহত সুরে বলে ওঠে, তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা আমার লালসা ছিল না, বরং ছিল এক নিরুপায় চাওনা। এই জন্ম যদি ব্যর্থ হয়, পুনর্জন্ম কেবল কল্পনা। মাথা নিচু করে নেয় এই বলে চোখ পেয়ে টুপটাপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। কর্ণপাতা হয় আবার দুটোখানা লাইন। জানি আবার এমন করে তোমার দেখা পাবো না। জানি আবার এমন একটি জন্ম আমার কবু হবে না। সাথে সাথে ইকরাব আফসোসের সুরে বলে ওঠে, তোমায় আপন করার তীব্রতা আমার ফেলা শেষ শ্বাসটুকুর আর্থি। এই বলে হাতের উল্টো পিঠ দিয়ে নিজের চোখ মুছে নেয়। তারপর নিজেকে বোঝায়, জানি পূর্ণতা দূরের স্বপ্ন, তাও এই জন্মে তোমায় আমার বলার শেষ ব্যাকুলতা, তার জন্মধর উদ্ধর। এই যে বলা হলো না প্রিয়তমাকে। একটা অন্ধকার রুমে পুরুষের সাথে ঘরে বসে আছে 27 বয়সে একটা রমণী। তার চোখ মুখের অবস্থা ভয়াবহ। চোখ দুটো লাল হয়ে আছে। কোটর থেকে মনে হচ্ছে বের হয়ে আসবে তার মণিদর। চোখের ভিতরে ঢুকে গেছে। ঠোঁটগুলো শুকিয়ে ফেটে গেছে। মাথার চুলগুলো কাদামাখা। শুয়ে আছে একটা স্যাঁতস্যাঁতে রুমের ভিতরে। শুকিয়ে গেছে, বিশ্রী জমাট বেঁধে গেছে চুলগুলো। পরনে কাপড় ছেঁড়া, শরীরে অল্প অল্প কাপড়ের টুকরো লেগে আছে। ধুলো, ময়লা আর অজানা দুর্গন্ধে আচ্ছন্ন পুরোটা শরীর তার। 4 দিন ধরে খাবার জোটেনি। অভুক্ত দেহ নাড়ি পর্যন্ত শুকিয়ে ভেতরটা শুকিয়ে গেছে। জিহ্বা হাতখানা লম্বা হয়ে তৃষ্ণা বেরিয়ে আসছে, অথচ আশেপাশে কোথাও এক ফোঁটা পানি নেই। চারপাশে অন্ধকার, কেবল একটি দরজা, সেটিও বাইরে থেকে শক্ত করে আটকানো। দেওয়ালে ছোট ছোট ফাঁকা দিয়ে আসে স্লান আলো পড়ছে রুমের কোনায় কোনায়। তার সামনে রাখা আছে একটা শুকনো বাসি রুটি, দুটো গ্লাস, একটা গ্লাস ফাঁকা আর একটা গ্লাসে ঘোলাটে পানি। ক্ষুধার্ত যন্ত্রণায় মেয়েটি সেই বাসি রুটি কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। প্রথম রুটি শেষ করতে না পারেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসায় গলায় রুটি আটকে গেছে। হাঁপাতে হাঁপাতে সে হাত বাড়িয়ে গ্লাসে পানি তুলে নেয়। তীব্র তৃষ্ণায় এক কুলি খেয়ে ফেলে, আরেক কুলি মুখে দেয় কিন্তু গলা দিয়ে আর নামাতে পারে না। সেই পানিটুকু ছিল ড্রেনের পচা পানি। সাথে সাথে মনে হলো গলার ভিতরে বড় কোনো মাছের কাঁটা বিঁধে গেছে। মেয়েটি বুক ফেটে কাশতে থাকে। চোখে দিয়ে পানি নয়, এবার লাল রক্ত ঝরতে শুরু করে। মুহূর্তের মধ্যে সেই রক্ত চোখ থেকে গড়িয়ে মুখ দিয়ে বের হতে থাকে। যন্ত্রণা সহ্য করতে না পেরে মেয়েটির গলা চেপে ধরে ছটফট করতে থাকে। একসময় গলা ফেটে ধপধপ করে রক্ত ঝরতে শুরু করে। মাথাটা টাস করে লুটিয়ে পড়ে স্যাঁতস্যাঁতে পোকা ভরা মাটির উপর। আধমরা মাছের মতো শরীরটা কাঁপতে কাঁপতে ছটফট করতে থাকে। তার প্রতিটা শ্বাস মনে হচ্ছে মৃত্যু করার
করাল থাবার সাথে শেষ লড়াই করছে। পোকাগুলো ওর কানের চুলের ভাঁজে ঢুকে গিয়ে কামড়াতে থাকে। এই মেয়েটি জানে ওর চিৎকার শুনে কেউ আসবে না, তারপর জান সঁপে দিয়ে চিৎকার করতে চায় কিন্তু পারে না গলায় কাটা আটকে যাওয়ার জন্য। ওকে এমন কাতরাতে দেখে সামনে দাঁড়িয়ে থাকা লোকটি পিচাসের মতো হেসে বলে, দেখ মাগি কেমন লাগে, মাগিগিরি করলে আমগোর সাথে করতে নিছিলি, এবার বুঝ ঠেলা।